পৃষ্ঠা 217। জলগণ্ডূষ চলছে। আমার ঢাকা দর্শন 2। এবার ঢাকায় গিয়া ভট্টশালী মহাশয়ের বাসাতেই উঠিলাম। জাদুঘরের প্রায় সংলগ্ন বাসা। পূর্বেই বলিয়াছি জাদুঘরে অনেক জমি ছিল। ডক্টর শ্রী সুশীল কুমার দে বিশ্ববিদ্যালয় হইতেও পুঁথি লইয়া গিয়া কাজ করিবার অনুমতি দিয়াছিলেন। এ বিষয়ে সুবোধ আমার সহায় ছিল। ভট্টশালীর বাসাতেই একটি ঘরে বসিয়া পুঁথি দেখিতাম। ভট্টশালী আমাকে সাহায্য করিতেন। একদিন বসিয়া আছি, ভট্টশালীর বড় মেয়ে আসিয়া ডাকিলেন, খোকা। পাছে আমার পুঁথি পাতা খোকা নষ্ট করিয়া ফেলে। আমি চমকিয়া উঠিলাম। চাহিয়া কিন্তু কোনো খোকার দর্শন পাওয়া গেল না। অবস্থাটা বুঝিতে পারিয়া ভট্টশালী বলিলেন, খোকা খুঁজিতেছেন? আমার বাবা মা আমাকে খোকা বলিয়া ডাকিতেন। শুনিয়া শুনিয়া আমার ছেলে মেয়েরাও আমাকে খোকা বলিয়া ডাকে। এমনই একটা ব্যাপার ঘটিয়াছিল কলিকাতায়। ডক্টর শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়িতে বসিয়া আছি। তিনিও উপস্থিত আছেন। পুত্র বাদল সুমন কুমার আসিয়া ডাকিল, বেজা। বাদল তখন অনেক বড়। চাটুর্যে মহাশয়কে উত্তর দিতে দেখিয়া আমি যেন হতচকিত হইয়া পড়িলাম। সুনীতি কুমার রহস্য ভেদ করিলেন। বলিলেন, আমার ছোট 2 ভাই আমাকে মেজদা বলিয়া ডাকে। ছেলেমেয়েরা বাবা ও মেজদার সমন্বয় করিয়া বেজা বানাইয়া লইয়াছে। আমার বাড়িতেও এইরূপ একটা নতুন শব্দের সৃষ্টি হইয়াছে। ছেলে এবং বৌমা বাবা বলিয়া ডাকে, তাই শুনিয়া নাতিও ডাকিত বাবা। বৈবাহিক মহাশয় সাবধানী লোক। তিনি সংশোধন করিয়া দিয়াছিলেন, মুখুজ্জে বাবা বলিও। নাতনি আসিয়া মধ্যপন্থা আবিষ্কার করিয়াছে, মোকা। এই নাতনির পরের নাতি নাতনিরা এখন আমাকে মোকাই বলে। পৃষ্ঠা 218। ভট্টশালীর বড় মেয়েটির বয়স তখন 17-18 হইবে। এন্ট্রান্স পাশ করিয়াছিল, বিবাহ হইয়াছিল। ইহার সময় জ্ঞান ছিল অত্যন্ত প্রখর। ভট্টশালীর খাওয়ার সময় এদিক ওদিক হইবার জো ছিল না। ঠিক সময়েই মা আমার আসিয়া তেলের বাটি ও গামছাখানি সেই পুঁথি পাতার মাঝখানেই নামাইয়া দিয়া নিকটে নীরবে দাঁড়াইয়া থাকিত যতক্ষণ আমরা না উঠি। এই মেয়েটি এখন হুগলি কলেজে অধ্যাপনা করিতেছেন। সেবার কৃষ্ণনগরের সাহিত্য সম্মেলন। ডক্টর ভট্টশালী ইতিহাস শাখার সভাপতি, অপর্ণা দেবী সঙ্গীত শাখার সভানেত্রী নির্বাচিতা হইয়াছিলেন। সুধীর রায় অপর্ণা দেবীকে সদলে সেলুনে কৃষ্ণনগর লইয়া গিয়াছিলেন। দলের মধ্যে ডক্টর সুনীতি কুমার, বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ এবং আমিও ছিলাম। সুধীর রায় আমাদের লইয়া কৃষ্ণনগর রাজভবনে আতিথ্য গ্রহণ করিয়াছিলেন। কৃষ্ণনগরের ভট্টশালী মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ হইল। বাড়ির কুশল জিজ্ঞাসা করিলাম। তিনি আমাকে একপাশে টানিয়া লইয়া গিয়া বলিলেন, 2 দিন হইল বড় জামাইটি মারা গিয়াছেন, এখনো মেয়ের বাড়ি যাইতে পারি নাই। স্বীকার করিয়াছিলাম কৃষ্ণনগর আসিব, তাই আসিয়াছি। সভার কাজ শেষ করিয়া এই পথেই মেয়েকে আনিতে যাইব। কথা শুনিয়া আমি স্তম্ভিত হইয়া গেলাম। মুখে আর কথা জোগাইল না। বিধবা হওয়ার পর সেই মেয়ে নিজের চেষ্টায় MA পাশ করিয়া অধ্যাপিকা হইয়াছেন। আমি ঢাকায় থাকিতেই এক ভদ্রলোক হরিবর্মদেবের তাম্রশাসনের খানিকটা অংশ লইয়া ভট্টশালী মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করিলেন। বলিলেন, বজ্রযোগিনীর কি তাহার কাছাকাছি কোনো গ্রামের স্মরণ নাই, এক পুষ্করিণীতে পাওয়া গিয়াছে। আর যাইবে কোথায়? তিনি বজ্রযোগিনী যাইবার সমস্ত ব্যবস্থা স্থির করিয়া ফেলিলেন। ওই অঞ্চলেই কোনো গ্রামে তাহার শ্বশুরালয় এবং গ্রামটা বজ্রযোগিনীর নিকট। সুতরাং সেখান হইতে যাতায়াতের সুবিধা হইতে পারে, এইরূপ চিন্তা করিয়া একদিন নৌকাযোগে সপরিবারে রওনা হইলেন। বলা বাহুল্য, আমিও পরিবার হইতে বাদ পড়ি নাই। জলপথে এই ধরনের যাত্রা আমার পক্ষে সম্পূর্ণ নতুন। সংকীর্ণ জলপথ, কখনো গ্রামের পাশ দিয়া, কখনো ধান ক্ষেতের মধ্য দিয়া, কখনো বা জঙ্গলাকীর্ণ স্থানভেদ করিয়া নৌকাখানি চলিতেছে। ছই দেওয়া বেশ বড় নৌকা, দিব্য আরামের যাত্রা। ভট্টশালী আমাকে সঙ্গে লইয়া একবার মুন্সীগঞ্জে নামিলেন। শহরে এবং কোর্টে গিয়া কয়েকজনের সঙ্গে আলাপ করিলেন। আমার সঙ্গে পরিচয় করাইয়া দিলেন।
ভদ্রলোকের নাম আমার স্মরণ নাই। ভট্টশালী গৃহিণী নানাবিধ ভোজ্য প্রচুর পরিমাণে সঙ্গে লইয়াছিলেন। সময়টা আমের সময়। ভট্টশালী মুন্সীগঞ্জ হইতে কিছু উৎকৃষ্ট আম এবং সুপক্ক কদলী কিনিয়া লইলেন। কলার নাম শুনিলাম কানাই বাঁশি। আকার অনেকটা বাঁশির মতো, প্রকারেও বেশ পুরুষ্ট। স্বাদ প্রায় বাঁশির স্বরের তুল্যমূল্য। ক্ষীরের সহিত মিশ্রণে শর্করার প্রয়োজন হয় না। চিপিটকের সঙ্গে সৌহার্দ্য সুখকর। পৃষ্ঠা 219। আর যে কোনো ভোজনবিলাসীর পক্ষেই তাহার উপাদেয়তা অনস্বীকার্য। অন্য কিছু না পাওয়া গেলেও কানাই বাঁশি চারিটি খাইলেই যে কোনো ঔদরিকেরও একবেলার ক্ষুণ্ণিবৃত্তি হইতে পারে। নৌকায় ভোজন বেশ গুরুতরই হইয়াছিল। সন্ধ্যার পর ভট্টশালী গৃহিণীকে জিজ্ঞাসা করিয়াছিলাম, এ পথে ভয় নাই? তিনি সংক্ষেপে উত্তর দিয়াছিলেন, সেই জন্যেই তো দুজন জোয়ান মর্দকে সঙ্গে নিয়েছি, আপনার ভয় হচ্ছে নাকি? ভট্টশালী শ্বশুরালয়ে পৌঁছিতে রাত্রি হইয়া গেল। পূর্বেই সংবাদ দেওয়া হইয়াছিল, সুতরাং কোনো অসুবিধাই হয় নাই। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন, আর সর্বাপেক্ষা আশ্বাসের কথা, ইটের তৈরি টিনে ছাওয়া শৌচাগার ছিল। হাতিয়ায় একটা হেলানো গাছের গুঁড়ির উপর উঠিয়া প্রাতঃকৃত্য সারিতে হইয়াছিল। নৌকা পথে আসিতে 2-3টা গ্রামেও এই দৃশ্য দেখিয়া আসিয়াছি। ভট্টশালীর বিধবা শাশুড়ি মাতা এবং শ্যালক আমাদের প্রচুর আদর যত্ন করিয়াছিলেন। গ্রামটির নাম মনে নাই, তবে সুলভে প্রচুর ক্ষীর পাওয়া যাইত সে কথা মনে আছে। সেখানে একটা জিনিস খাইয়াছিলাম, চালতার মিঠাই। চালতা শুকাইয়া গুঁড়া করিয়া ছাঁকিয়া লইয়া তাহার সঙ্গে চাউলের গুঁড়া মিশাইয়া গুড় দিয়া ভিয়ান করা মিঠাই। অম্ল মধুর স্বাদ, খাইতে বড় ভালো লাগিত। আর একটা ভোজ্য আমার ভালো লাগিয়াছিল, বেতাগ্র সিদ্ধ। বেতের খুব কচি ডগা ভাতে দিয়া সিদ্ধ, খাইতে বেশ উপাদেয়। কিন্তু ভট্টশালী একদিন গৃহিণীকে তিরস্কার করিলেন, কতকগুলো ভুসি মাল খাইয়ে ব্রাহ্মণকে ঠকাচ্ছ, ওতেই পেট ভর্তি হয়ে গেলে আর অন্য কিছু খেতে পারবেন কি? রাগ করিয়া ভট্টশালী গৃহিণী বেতাগ্র এবং নালতের শুক্ত বন্ধ করিয়া দিয়াছিলেন। বলিয়া রাখা ভালো, তখন মাছ খাইতাম। মাছের পাতুরির কথা এখনো মনে আছে। ভট্টশালী প্রতিদিনের জন্য একটি নৌকা ভাড়া করিয়াছিলেন। সকালে সন্ধ্যা আহ্নিক সারিয়া প্রচুর ক্ষীর কলা মাখিয়া মুড়কি এবং চালতার মিঠাই আদি খাইয়া বাহির হইয়া যাইতাম। ফিরিতে এক একদিন দুপুর গড়াইয়া যাইত। দুপাশে ধানের ক্ষেত, আর মাঝে মাঝে হিজলের গাছ। গাছ হইতে প্রচুর লাল ফুল জলে ঝরিয়া পড়িয়াছে। সংকীর্ণ পথে ছোট নৌকায় যাত্রী আমরা 3 জনে। ভট্টশালী মহাশয় নির্দিষ্ট স্থানে গিয়া পুকুরে জাল ফেলাইয়া এবং আরও নানা প্রক্রিয়ায় তাম্রশাসনের ভগ্নাংশ উদ্ধারের চেষ্টা করিতেন। আর আমি তাহার শ্যালকের সঙ্গে রামপাল প্রভৃতি ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলি দেখিয়া বেড়াইতাম। সকলেই জানেন রামপাল কদলীর জন্য প্রসিদ্ধ। কোথায় যেন পাল সম্রাট মহিপালের নামাঙ্কিত একটি মূর্তিও দেখিয়াছিলাম। অশেষ চেষ্টা করিয়াও তাম্রশাসনের অপরাংশের কোনো সন্ধান না পাইয়া ভট্টশালী মহাশয় হতাশ হইয়া ঢাকায় ফিরিয়া আসিলেন। এইবার কিংবা আর একবার ঠিক স্মরণ নাই, ভট্টশালী মহাশয় বলিলেন, এত দূর আসিয়াছেন, রায় মহাশয়কে একবার প্রণাম করিয়া যাইবেন না? রায় মহাশয় অর্থাৎ সতীশচন্দ্র রায়, পরিষদ প্রকাশিত পদকল্পতরুর সম্পাদক, পৃষ্ঠা 220। পদাবলী সাহিত্যে বিশেষজ্ঞ পণ্ডিত। গ্রামের নাম বোধ হয় ধামগড়। নৌকায় যাইতে হইবে। আমরা ঢাকায় খাওয়ার পর রওনা হইলাম। সন্ধ্যায় ধামগড়ে পৌঁছিলাম। ভট্টশালী মহাশয় সেই রাত্রি রহিয়া পরদিন সকালে ঢাকায় ফিরিলেন। আমি থাকিয়া গেলাম। ধামগড়ে আমি 3 দিন ছিলাম। রায় মহাশয় সংস্কৃত, বাংলা, ইংরেজি এবং হিন্দি সাহিত্যে সুপণ্ডিত ছিলেন। অলঙ্কার শাস্ত্রে তাহার বিশেষ অধিকার ছিল। পদাবলী সাহিত্যের আলোচনার সুবিধার জন্য তিনি মৃদঙ্গ এবং বেহালা শিক্ষা করিয়াছিলেন। কণ্ঠে সুর থাকিলে বোধ হয় গানও শিখিতেন।
যে কয়দিন ছিলাম বৈষ্ণব পদাবলী, হিন্দি কবি বিহারীর সৎসঙ্গ এবং গোবর্ধনের আর্যা সপ্তশতীর আলোচনায় দেশকাল ভুলাইয়া রাখিয়াছিলেন। রাত্রি 12টা বাজিয়া গিয়াছে, তিনি আমাকে আর্যা সপ্তশতীর শ্লোকের ব্যঞ্জনা বুঝাইতেছেন। একটি পুত্র বোধ হয় বাড়িতে থাকিতেন, তিনিও আমাদের সঙ্গে জাগিয়া আছেন, কিন্তু পিতৃদেবকে কিছু বলিবার সাহস নাই। খাওয়ার পর বাবা আপনার শরীর ভালো নাই, রাত্রি হইয়াছে, এ কথাও বলিতে পারিতেছেন না। অতিথি আমার কষ্ট হইতেছে ইঙ্গিতে পিতা ঠাকুরকে সেই কথাটাই জানাইবার চেষ্টা করিতেছেন। বলা বাহুল্য রায় মহাশয়ও সে সময় অসুস্থ ছিলেন। এই প্রসঙ্গে আরেকটি রাত্রির কথা মনে পড়িতেছে। ডক্টর শ্রীযুক্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, ছাতনা প্রভৃতি দেখিবার জন্য বাহির হইয়াছি। প্রথমেই বাঁকুড়ায় গিয়াছি, উঠিয়াছিলাম এক অধ্যাপকের বাড়িতে। সেখান হইতে আমন্ত্রিত হইয়া গেলাম ঋষিকল্প বিদ্বান যোগেশচন্দ্র বিদ্যানিধি মহাশয়ের আবাসে। ভোজন গুরুতর হইয়াছে, রাত্রি 12টা বাজিয়া গিয়াছে। শীতের রাত্রি। বহির্বাটির আঙিনায় দাঁড়াইয়া উদার আকাশের পানে চাহিয়া বিদ্যানিধি মহাশয় আমাদিগকে কালপুরুষ ও গ্রহ নক্ষত্রের স্থিতিস্থান বুঝাইয়া দিতেছেন। MA পাশ একটি পুত্র পাশেই দাঁড়াইয়া আছেন। পিতৃদেবকে কিছু বলিতে পারিতেছেন না, আমাদের উদ্দেশ্যে মৃদুস্বরে বলিতেছেন, রাত্রি তো অনেক হলো, আপনাদের নিশ্চয়ই কষ্ট হচ্ছে। বারদুই বলিতেই বিদ্যানিধি আমাদের দিকে চাহিয়া শয্যাগ্রহণে আদেশ দিলেন। ধামগড় হইতে খাওয়ার পর নৌকা ধরিব, এই নৌকা আমাকে নারায়ণগঞ্জে ট্রেন ধরাইয়া দিবে। বাড়ি হইতে খানিকটা গিয়া নৌকা ধরিতে হইবে। রায় মহাশয় টাক মাথায় একটা রুমাল বাঁধিয়া আমাকে নৌকায় তুলিয়া দিতে আসিয়াছেন। আমি তাহাকে প্রণাম করিয়া ডাঙ্গা হইতে একটা পা নৌকায় দিয়াছি। তিনি তখনও হাতে তালি দিয়ে আমাকে ধামারের তাল বুঝাইতেছেন। রাম আধ 2 3 4 আধ 5 6। জনান্তিকে নাবিকের ধমক খাইয়া আমি আর একবার তাহাকে প্রণাম করিয়া পুরাপুরি 2টি পা তুলিয়াই নৌকায় উঠিয়া পড়িলাম। রায় মহাশয় লিখিত কয়েকখানি পত্রই আমার নিকট ছিল। পত্রে নানান বিষয়ের আলোচনা ও উত্তর প্রতি উত্তরে পূর্ণ। রায় মহাশয়ের অন্যতম পুত্র ভবানী আমার নিকট হইতে চিঠিগুলি চাহিয়া লইয়া আর ফেরত দেয় নাই। ঢাকা হইতে ভট্টশালী মহাশয় একেবারে আমাকে ত্রিপুরায় পাঠাইয়া দিয়াছিলেন। তাহার কথা মতো কলিকাতায় আমি ডক্টর সুনীতি চ্যাটার্জি মহাশয়কে পত্র দিয়াছিলাম। পৃষ্ঠা 221। তিনি কুমার শ্রী ধীরেন্দ্রকৃষ্ণ দেববর্মা মহাশয়কে অনুরোধপত্র দিয়া আগরতলায় আমার থাকা খাওয়ার ব্যবস্থা করিয়া দেন। সংবাদ পাইয়া কুমার বাহাদুর স্টেশনে গাড়ি পাঠাইয়াছিলেন এবং মহারাজের ভারতীয় অতিথিশালায় আমার থাকা খাওয়ার বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। নরহরি চক্রবর্তীর গীত চন্দ্রোদয় একখানি বিখ্যাত গ্রন্থ। আগরতলার রাজকীয় গ্রন্থশালায় তাহার একখানি হস্তলিখিত পুঁথি আছে। তাহাই দেখিবার জন্য আমি আগরতলায় গিয়াছিলাম। ত্রিপুরা রাজমালার সম্পাদক সেন মহাশয়ই গ্রন্থশালার অধ্যক্ষ ছিলেন। ধীরেন্দ্র কৃষ্ণের অনুরোধে তিনি পুঁথিখানি বাহির করিয়া দিলেন। আমি পদসূচি এবং পদকর্তার নাম লিখিয়া লইতে লাগিলাম। দেখিলাম তিনি একটু ক্ষুণ্ণ হইয়া আছেন। অনেক অনুরোধের পর কারণ জানিতে পারিলাম। কলিকাতা হইতে একজন পণ্ডিত ইতিহাস অনুসন্ধানে আসিয়া 2টি স্বর্ণ মুদ্রা ও কিছু কাগজপত্র লইয়া গিয়াছেন, আর ফেরত দেন নাই। সেই অবধি এখানকার শিক্ষিত যুবক সম্প্রদায়, এমনকি মহারাজাও কলিকাতার বাবু অথবা পণ্ডিত আসিলে গোপনে সামান্য সাবধান হইতে বলিয়াছেন। ধীরেন্দ্র কৃষ্ণের শ্বশুর মহাশয় বাড়ির মধ্যে একদিন একটি ছোটখাটো সভার আয়োজন করেন। মেয়েরা অন্তরালে রহিলেন এবং কয়েকজন পুরুষ সভায় আসিয়া বসিলেন। রাজবাড়ির লোক ভিন্ন বাহিরের কয়েকজন যুবকও সভায় আমন্ত্রিত হইয়াছিলেন। সুপণ্ডিত শীতলচন্দ্র চক্রবর্তীর পুত্র ভূপেন্দ্রচন্দ্র তন্মধ্যে অন্যতম। ভূপেন্দ্রচন্দ্র যৌবনেই পিতার পাণ্ডিত্যের উত্তরাধিকার লাভ করিয়াছিলেন। অকালে লোকান্তরিত না হইলে তাহার অবদান পরম্পরা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করিত। পরে তাহার 2-1টি লেখা ভারতবর্ষ মাসিক পত্রে পড়িয়াছিলাম।
আমি সবাই শ্রীমান মহাপ্রভুর কথাই বলিয়াছিলাম। ভূপেন্দ্রচন্দ্রের বিধবা ভগিনী গিরিবালা আমাকে নিমন্ত্রণপূর্বক তৃপ্তির সঙ্গে খাওয়াইয়া কিছু দক্ষিণা ও একখানি ছোট গীতা দান করিয়াছিলেন। মহারাজার প্রাইভেট সেক্রেটারি ছিলেন কেদার দত্ত ভক্তিবিনোদ মহাশয়ের পুত্র কমলা প্রসাদ। ইহারই অপর ভ্রাতা বিমলা প্রসাদ সিদ্ধান্ত সরস্বতী মহাশয় গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করিয়া স্মরণীয় হইয়া আছেন। আমি অতিথিশালায় আছি। একদিন একজন ব্রাহ্মণ আসিয়া বলিলেন, আজ মহারাজার পিতৃশ্রাদ্ধ, আপনাকে নিমন্ত্রণ করিতে আসিলাম। শহরে ঘুরিলে কি হইবে, মনের মধ্যে পল্লীগ্রামের কুসংস্কারের প্রলেপ শত ধৌতেন দূর হইল না। তখনও যায় নাই, এখনও কিছু কিছু আছে। আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কি পুরোহিত? তিনি বলিলেন, না, তিনি আজ ব্যস্ত আছেন। বলিলাম, তাহার কোনো নিকট আত্মীয় পুত্র কি ভ্রাতা কেন আসিলেন না? ভদ্রলোক চুপ করিয়া রহিলেন। বলিলাম, আমি নিমন্ত্রণে যাইব না। তিনি বলিলেন, 1 টাকা দক্ষিণা এবং মিষ্টান্ন আদি ছিল, তথাপি সম্মত হইলাম না দেখিয়া তিনি চলিয়া গেলেন। অতিথিশালার তত্ত্বাবধায়ক একটু রুক্ষভাবে আসিয়া বলিলেন, এখানেও তো মহারাজেরই অন্ন গ্রহণ করবেন। আমি উত্তর দিলাম, তাতে কোনো দোষ করি নাই, কিন্তু আজ যে পিতৃ শ্রাদ্ধের দিন, এটা সামাজিক কাজ। পৃষ্ঠা 222। আমি মহারাজের অতিথি, সুতরাং মহারাজ যদি ব্রাহ্মণের সঙ্গে রাজবংশীয় কাহাকেও পাঠাইতেন, তাহা হইলে যাইতাম। তত্ত্বাবধায়ক আর কিছু বলিলেন না। পরদিন কমলাপ্রসাদ আসিয়া বলিলেন, শুনিলাম আপনি গতকাল রাজবাড়িতে খাইতে যান নাই। আমিও এ কয়দিন বড় ব্যস্ত ছিলাম, আসিতে পারি নাই। আপনি যদি ইচ্ছা করেন মহারাজের সঙ্গে দেখা করিতে পারেন। দেখা করিতে হইলে কি ভেট দিতে হয়? জিজ্ঞাসার উত্তরে দত্ত মহাশয় বলিলেন, নারিকেল কিংবা পৈতা সুপারি দিতে পারেন, কিন্তু মহারাজের সামনে বসিতে পাইবেন না, তিনি বসিতে বলিবেনও না। জিজ্ঞাসা করিলাম, সাহেব সুবা কিংবা কোনো উচ্চ ব্রিটিশ রাজকর্মচারী অথবা দেশীয় রাজা উজির আসিলে কি ব্যবস্থা? উত্তর হইল, সেসব কথা স্বতন্ত্র। পরদিন নির্দিষ্ট সময়ে তিনি দয়া করিয়া গাড়ি পাঠাইয়া দিয়াছিলেন। আমিও মহারাজের সঙ্গে দেখা করিয়াছিলাম, দাঁড়াইয়াই ছিলাম। মহারাজা অবশ্য উপবিষ্ট ছিলেন। আমি প্রার্থনা জানাইয়াছিলাম, রাজকীয় ছাপাখানায় যদি গীতচন্দ্রোদয় গ্রন্থখানা ছাপাইবার ব্যবস্থা করেন, কাগজের দাম ভিন্ন, অতি সামান্যই খরচ হইতে পারে। মহারাজা বলিয়াছিলেন, আপনার কথা মনে থাকিবে, দেখি কি ব্যবস্থা করিতে পারি। বলা বাহুল্য, ব্যবস্থা হইয়া উঠে নাই। কয়েকজন উৎসাহী যুবক আগরতলার কয়েকটি দ্রষ্টব্য বস্তু ও নানা স্থান দেখাইয়াছিলেন। তন্মধ্যে ত্রিপুরার মহারাজার সিংহাসন অন্যতম। ত্রিপুরার মহারাজাগণ অভিষেকের সময় যে বিরাট কাষ্ঠ নির্মিত সিংহাসনে উপবেশন করেন, সেই সিংহাসন একটি পৃথক প্রাসাদে সংরক্ষিত ছিল। আমি সিংহাসনখানি প্রদক্ষিণ করিয়াছিলাম। আগরতলা হইতে ফিরিবার সময় আমি সমস্ত পুঁথিপত্র বুঝাইয়া দিয়া আসিয়াছিলাম। সম্পাদক সেন মহাশয় আমাকে ত্রিপুরা রাজমালা 2 খণ্ড উপহার দিয়াছিলেন। অনেকদিন পরে অন্য স্থান হইতে পুঁথি সংগ্রহপূর্বক নিত্যলীলা প্রবিষ্ট স্বনাম প্রসিদ্ধ সাধক পণ্ডিত হরিদাস দাস মহাশয় গীতচন্দ্রোদয়ের অংশ বিশেষ প্রকাশ করিয়াছিলেন। সেকালে গোয়েন্দার উপদ্রব সর্বত্রই ছিল। বিশ্ববিদ্যালয় প্রবেশপথে নির্দিষ্ট সময়ে প্রত্যহ একজন ভদ্রলোকের সাক্ষাৎ পাইতাম। তিনি একদিন যাচিয়া আলাপ করিয়া আমার নাম ধাম পেশা আদি সমস্তই সংগ্রহ করিয়াছিলেন। আমি কিন্তু লোকটির কোনো পরিচয় জিজ্ঞাসাও করি নাই, জানিতেও পারি নাই। ভদ্রলোককে জাদুঘরের আশেপাশে ঘোরাফেরা করিতে দেখিয়া ভট্টশালী তাহাকে ধমক দিয়াছিলেন, আমাকেও সাবধান করিয়াছিলেন। লোকটিকে আমি সুন্দর রূপে চিনিয়াছিলাম। ত্রিপুরায় নামিয়া দেখি ভদ্রলোক খবরের কাগজ ফিরি করিতেছেন। তিনি যে আমাকে কোথাও কখনো দেখিয়াছেন অথবা আমি তাহাকে কোনোদিন কোনো স্থানে দেখিয়াছি, ভদ্রলোকের আকার ইঙ্গিতে ঘুণাক্ষরেও তাহার আভাস পাওয়া গেল না। আমি একখানা কাগজ কিনিয়া লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। রবিবারের যুগান্তর, 12 ফেব্রুয়ারি 1961। পড়া চলছে পরের ফাইলে।